যে সারা বিশ্বব্যাপী প্রায় 54 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যদি 30 অথবা 30-এর উপরে হয়, 30 বছরের উপরে, সবাইকে বলছে যে ডায়াবেটিস চেক করে নিতে, যে ডায়াবেটিস আছে কি নাই। অ্যাটলাসে এটাও প্রকাশ করেছে বাংলাদেশে 2021 সাল নাগাদ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 1,30,00,000। প্যানক্রিয়াসের বিটা সেলটা একবারই নষ্ট হয়ে যেতে পারে। তো যখনই প্যানক্রিয়াসের বিটা সেলটা নষ্ট হয়ে যাচ্ছে, ইনসুলিন আসতেছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারতেছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। এটাতে আসলে মাল্টি ফ্যাক্টোরিয়াল একটা ডিজিজ, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে ভাই। মানে বাবা মা দুইজনই যদি অ্যাফেক্টেড থাকে তাহলে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 60% বেড়ে যায়। 8 ঘন্টা ফাস্টিং থাকার পরে যদি আমি দেখি যে 7 অথবা 7-এর বেশি আছে, তাহলে আমি ডায়াবেটিস বলতে পারবো। আমি খাওয়ার আগে খাওয়ার পরে দিনে 6 বার টেস্ট করলে আমাদের জন্য ভালো। তার কতটুকু ওষুধ দরকার বা কতটুকু টাইট্রেশন করা দরকার, এই জন্য আমরা তাদেরকে গ্লুকোমিটারটা দিতে বলি, যাতে মনিটরিংটা ঠিকভাবে হয়। ভাই গর্ভকালীন ডায়াবেটিস মেলিটাস যাদের থাকবে তাদেরকে প্রতি অ্যানুয়ালি চেক করতে হবে। তার একটা ইতিহাস আছে, গর্ভকালীন সময় তার ডায়াবেটিস সুগারটা বেড়ে গিয়েছিল, তারপর আমি চেক করে দিই। ফিমেল যারা, তাদের একটা ডিজিজ বলে স্পেসিফিক, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা যদি কোনো ফিমেলের থেকে থাকে তাহলে তারও ডায়াবেটিস চেক করে দেখতে হবে। এবং যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের ব্যাপারে যদি কিছু বলতেন, কিভাবে ওনারা চিকিৎসাটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নবাজ থেকে আমি মোহাম্মদ নাজমুল শান্ত, ফাউন্ডার স্বপ্নবাজ। আজকে আমরা উপস্থিত হয়েছি একজন অতিথিকে নিয়ে, যিনি ডক্টর কামরুজ্জামান শাওন ভাই। উনি এমবিবিএস এবং এফসিএস করছেন ঢাকা মেডিকেল কলেজে, পার্ট 2। আমি ডক্টর কামরুজ্জামান শাওন ভাইকে তার মূল্যবান বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ শান্ত ভাইকে আজকে আমাকে স্বপ্নবাজ প্ল্যাটফর্ম থেকে এখানে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে আপনার মূল্যবান সময় নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। তো আমরা আজকে ভাইয়ের কাছে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ডায়াবেটিক নিয়ে। আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ রোগী আছেন যারা ডায়াবেটিসে আক্রান্ত, এবং আমরা জানি যে এটা ভয়াবহ আকার ধারণ করেছে, এবং এখন আসলে কোনো ঘর পাওয়া যায় না, বা প্রতিটা পরিবারে যদি আমরা খোঁজ নিয়ে দেখি যে ম্যাক্সিমাম পরিবারে কিন্তু ডায়াবেটিক রোগী রয়েছেন। তো আজকে আমরা ইনশাল্লাহ ডায়াবেটিক নিয়ে বিস্তারিত কথা বলবো ডক্টর কামরুজ্জামান শাওন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ। এর আগে প্রথমে আমি একটা ডেটা বলে নেই ডায়াবেটিস কি সেটা বলার আগে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অ্যাটলাস 2021 সালে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয় যে সারা বিশ্বব্যাপী প্রায় 54 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, শতকরা হিসেবে যেটা প্রায় দাঁড়ায় 10.2%। 54 কোটি মানুষ ওয়ার্ল্ড ওয়াইড। আর তারা একই অ্যাটলাসে এটাও প্রকাশ করেছে বাংলাদেশে 2021 সাল নাগাদ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 1,30,00,000, যা বাংলাদেশের শতকরা হিসাবে দাঁড়ায় প্রায় 14.2%। আর আরো একটা যে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে যে ডায়াবেটিসে যারা আক্রান্ত, ম্যাক্সিমাম মানুষ জানেই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। তো এর পরিণতিতে ডায়াবেটিস যে অসুখ এবং এর যে ফলাফলটা, দীর্ঘমেয়াদী যে কমপ্লিকেশনস গুলো, সেগুলো অনেক বেশি বিস্তৃত থাকে। আমরা অনেক সময় ডায়াবেটিক রোগী পাই অনেক লেট স্টেজে, তাদের বিভিন্ন অর্গান ইনভলভ করে ফেলছে, তারপর আমরা ডায়াবেটিস তার আছে সেটা শনাক্ত করতে পারি। আগে তারা ডাক্তারের কাছে আসেনি না, নেগলেক্টেড, এই জন্য আমরা বুঝতে পারি না যে তাদের ডায়াবেটিস আছে। এখানে আমরা একটা দেখতে পেলাম যে আসলে ডায়াবেটিস পেশেন্টরা অনেক ক্ষেত্রে জানেনই না তার ডায়াবেটিক রোগে আক্রান্ত, এবং যেহেতু আমাদের এই ব্যাপারে আমরা সিরিয়াস না, বা আমরা এই ব্যাপারে নেগলেক্ট করি, আপনার বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা এটা নিয়ে আপনার ডাক্তার শরণাপন্ন হই। কিন্তু ইন দ্য মিন টাইম আসলে আমাদের হয়তো অনেক ড্যামেজের মধ্যে আমরা পড়ে ফেলি, আমাদের শারীরিক ক্ষতির মধ্যে পড়ে যায়। আমরা এখন ডায়াবেটিকের ব্যাপারে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, ডায়াবেটিক বলতে কি বোঝাচ্ছে মেডিকেল সায়েন্সে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ডায়াবেটিস রোগীটা অসুখটা যেটা, সেটা হচ্ছে যে একটা আমরা যেটা বলি যে মেটাবলিক ডিসঅর্ডার, মানে বিপাক ক্রিয়ার একটা সমস্যা। এখানে আসলে কি হয় যে আমরা যে খাবার গ্রহণ করি, ধরেন খাবারের উপাদান কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই সমস্ত উপাদানগুলোই যখন আমরা গ্রহণ করি তখন খাবারটা তো মেটাবলিজম হয়। যখন আমাদের এই কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো ঠিকভাবে মেটাবলাইজ হতে পারে না। কেন পারে না? এই মেটাবলিজমের জন্য দরকার হচ্ছে ইনসুলিন, একটা হরমোন, যা আমাদের শরীরের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে নিঃসৃত হয়। যখন এই ইনসুলিনটা নিঃসৃতই হয় না, কারণ থাকতে পারে, কারণ প্যানক্রিয়াসের বিটা সেলটা একবারই নষ্ট হয়ে যেতে পারে।
তো যখনই প্যানক্রিয়াসের বিটা সেলটা নষ্ট হয়ে যাচ্ছে তখন সেইখান থেকে কোনো ইনসুলিন আসতেছে না। আবার হইতে পারে যে ইনসুলিন আসতেছে কিন্তু যে রিসেপ্টরের উপর ইনসুলিন কাজ করে সেই রিসেপ্টরটা নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই ইনসুলিন আসতেছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারতেছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। তো অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হতে পারে, আবার রেজিস্ট্যান্স হতে পারে ইনসুলিনের। এর কারণে আমাদের মেটাবলিজমটা ঠিকভাবে হচ্ছে না। যখন ঠিকভাবে হচ্ছে না তখন পারসিস্টেন্টলি ক্রনিক্যালি আমাদের রক্তে সুগারের পরিমাণটা, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এই যে পারসিস্টেন্টলি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া রক্তে, এটাকেই আমরা বলতেছি ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, যদি ডায়াবেটিস কারণ দেখি তাহলে আপনাদের মেডিকেল সায়েন্সে আমাদের কেন ডায়াবেটিস হচ্ছে? ধন্যবাদ ভাই। এর কারণ আসতে পারে যে আমরা যদি ইটিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে প্রকারভেদ সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। জি। ডায়াবেটিস বিভিন্ন ধরনের হতে পারে ভাই। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন তারা 4টা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছে। তো এখানে দেখা যায় যে মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মোস্ট কমন। আমাদের দেশে প্রায় ডায়াবেটিক রোগী আমরা যেগুলো ডিল করি প্রায় 95%ই থাকে টাইপ 2 ডায়াবেটিস। জি। তারপর আসে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস এর পরবর্তী প্রায় 4 থেকে 4.5% এরকম। তারপর কিছু থাকে যে আদার স্পেসিফিক টাইপস বলা হয়। এগুলাতে ধরেন বিভিন্ন কারণে হতে পারে, যেরকম কিছু ড্রাগ অর কেমিক্যাল কজ থাকে, যে আমাদের দেশে বিভিন্ন রোগের কারণে আমরা স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড ওষুধ খেয়ে থাকি। যেরকম কারোর ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে অথবা হাড় ক্ষয়, ব্যথা এরকম রোগ থাকে, তখন যখন দীর্ঘদিন স্টেরয়েড ওষুধটা যখন পায় এর ফলশ্রুতিতে ডায়াবেটিস হতে পারে। তারপর আরেকটা আছে যে গর্ভকালীন ডায়াবেটিস, একে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো কোনো ফিমেল পেশেন্ট ওমেন যখন তার জেস্টেশনাল পিরিয়ডে প্রবেশ করেন গর্ভকালীন সময় একটা ডায়াবেটিস হতে পারে। আর আবার চলে আসি মোস্ট কমন টাইপ 2 ডায়াবেটিস। 95% প্রায় আক্রান্ত আমাদের অ্যাজ এ হোল। তো এটাতে আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিজিজ, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে ভাই। যেরকম মোস্টলি আমরা অ্যাসোসিয়েটেড দেখতে পারি যে পেশেন্টরা অনেক বেশি ওবেস থাকে, মোটা থাকে। বিএমআই বলা হয় বডি মাস ইন্ডেক্স। তো এটা সবারই প্রায় 23-এর উপরে থাকে। ওবেস পেশেন্টদের এটা বেশি হবে ভাই। তারপর হচ্ছে যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমরা অনেক সময় যে কাজকর্ম কম করি, তো কাজকর্ম যখন করা হয় না তখন এই রোগের সম্ভাবনা বেশি থাকে। তারপর খাওয়া দাওয়া যদি বেশি করা হয় সেই তুলনায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমি কম করি তখন এই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে এখানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট, যে যে ডায়াবেটিসে আক্রান্ত তার বা সাধারণ মানুষের, আমার বাবা মার দিকে যদি আমি যাই, যে আমার বাবা মার যদি ডায়াবেটিস থাকে তাহলে আমার হওয়ার ঝুঁকিটা বেশি। যদি আমার বাবা মার যে কোনো একজনের ডায়াবেটিস থেকে থাকে আমার হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে 10% বেড়ে যাবে। আচ্ছা। আর জেনেটিক্যালি বলা যায় জেনেটিক্যাল ডায়াবেটিস হয়ে থাকে, জেনেটিক্যালি ইয়ে থাকে আর কি, রোল থাকে। এই জন্যই ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট এখানে। আর যদি দুইজন বাবা মাই মানে বাবা মা দুইজনই যদি অ্যাফেক্টেড থাকে তাহলে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 60% বেড়ে যায়, 60% বেড়ে যায়। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 1 ডায়াবেটিস যেটা অটোইমিউনিটি জন্য হয়ে থাকে, মানে আমার নিজের ইমিউন সিস্টেম আমার এগেনস্টে কাজ করতেছে। তো যখন নিজের ইমিউন সিস্টেম আমার এগেনস্টে কাজ করে তখন অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেলটা ধ্বংস হয়ে যায়। যখন বিটা সেলটা ধ্বংস হয়ে যাচ্ছে তখন ভাই ইনসুলিনটা সিক্রেটই হতে পারে না, মানে কোনো ইনসুলিন নাই আমার শরীরে, অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি। তো যখন ইনসুলিন একবারেই থাকতেছে না তখন আমার ব্লাডে সুগারটা স্পাইক করতেছে, সুগারটা বেড়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে। মেডিকেল ভাষায় কখন একজন পেশেন্টকে আমরা ডায়াবেটিক রোগ বলে থাকি? জি, এটা হচ্ছে ভাই আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের রক্তে বা ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো কতটুকু পরিমাণ বাড়লে বা কখন আমরা রোগীকে বা পেশেন্টকে ডায়াবেটিক বলতে পারি, এর জন্য 4টা প্যারামিটার আছে। একটা হচ্ছে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, আমরা যেটা বলি যে রোগী কোনো কিছু না খেয়ে থাকবে, তারপরে যদি আমরা সচরাচর আমরা সকালে এই টেস্টটা করি,
যে ওভারনাইট ফাস্টিং এর পরে আমরা ব্লাড গ্লুকোজটা দেখলাম যে গ্লুকোজ পরিমাণটা কত। তখন যদি আমরা দেখি যে ফাস্টিং ব্লাড গ্লুকোজটা 7 অথবা 7-এর বেশি আছে, জি। তারপর বলা হয় যেটা যে এটা কত ঘন্টা পরে টেস্ট করা লাগে, মানে ফাস্টিংটা কত আওয়ার করা লাগে? এটা হচ্ছে ভাই বলা হয় যে অ্যাটলিস্ট 8 আওয়ার্স, অন্তত পক্ষে 8 ঘন্টা ফাস্টিং থাকতে হবে। 8 ঘন্টা ফাস্টিং থেকে তারপর আমার রক্তের গ্লুকোজটা দেখতে হবে যে কত আছে। যদি সেই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 8 ঘন্টা ফাস্টিং থাকার পরে যদি আমি দেখি যে 7 অথবা 7-এর বেশি আছে, জি। তাহলে আমি ডায়াবেটিস বলতে পারবো। এই যে প্রসিডিউরটা যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এবং 2 ঘন্টা পরে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, মানে 8 ঘন্টা পরে ফাস্টিং থাকার পরে আমি একটা স্যাম্পল নিলাম, তখন যদি পাই যে 7 অথবা 7-এর বেশি, জি। তখন আমি ডায়াবেটিস বলতে পারতেছি। জি। আরেকটা হচ্ছে যে ফাস্টিং থাকলাম, তারপরে হচ্ছে 75 গ্রাম গ্লুকোজটা 250 থেকে 300 গ্রাম পানিতে মিশে খাইতে হবে। জি। এর 2 ঘন্টা পরে যদি আমি দেখি যে আমার সুগারের পরিমাণ তারে 11.1 অথবা তার বেশি, জি। তাহলে আমি ডায়াবেটিস হিসেবে লেবেল করতে পারি। এই যে দুইটা আচ্ছা। প্রসিডিউর, একে কম্বাইন্ডলি বলা হয় যে ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন মতে এখনো ডায়াবেটিস শনাক্ত করার জন্য ওজিটিটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। তাহলে এই ওজিটিটি টেস্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে ডায়াবেটিস বেশি। শনাক্তের জি, ক্ষেত্রে। জি। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে দুইটা প্রসেস আপনি বললেন আমাদেরকে, একটা হচ্ছে যে 8 ঘন্টা ফাস্টিং করে দেন 8 ঘন্টা টেস্ট করা। fasting আচ্ছা, 8 ঘন্টা ফাস্টিং করে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে দেন হচ্ছে আপনার টেস্ট করা। তারপর টেস্ট করা ওই ক্ষেত্রে হচ্ছে 75 গ্রাম যখন গ্লুকোজ খাবে ফাস্টিং করার পরে, দেন এটা হচ্ছে 11.11, 11.1 অথবা তার বেশি। হ্যাঁ, 1 অথবা তার চেয়ে অথবা বেশি তার হলে চেয়ে বেশি হলে আমরা। আমি পেশেন্টকে ডায়াবেটিস হিসেবে লেবেল করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনার। এই দুটো পয়েন্ট যে আমাদেরকে ওজিটিটি টেস্ট করে, কারণ এইটা অনেকেই করে না, অনেকেই নরমালি যে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ সেটা চেক করে, কিন্তু এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওজিটি টেস্টটা করা। ডায়াগনস্টিক ভ্যালু ওজিটিটি এবং এইচবিএ1সি, এই দুইটার সবচেয়ে বেশি। জি। তারপরে যে ক্রাইটেরিয়া সেটা বলা হয় যে এইচবিএ1সি, একে বলা হয় যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা হচ্ছে ভাই আমাকে একটা এভারেজ দিবে 2 থেকে 3 মাস। আমরা 3 মাসের এভারেজ হিসেবে কাউন্ট করি যে আমার রক্তে গত 3 মাসে গ্লুকোজের পরিমাণটা এভারেজ কেমন থাকে। এটা হচ্ছে আমাকে এইচবিএ1সিটা গাইড করবে। যদি এই এইচবিএ1সিটা 6.5 অথবা তার বেশি যদি হয়, জি। এটা আরেকটা ক্রাইটেরিয়া, সেটাকে বলা হয় যে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ, মানে যে কোনো সময় আমি দিনের যে কোনো সময় গ্লুকোজটা টেস্ট করতে পারি রক্তে যে কত আছে। যদি আমরা দেখি যে রক্তে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ আমার 11.1 অথবা তার বেশি আছে, সাথে এখানে একটা কথা যে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ ডায়াগনস্টিকের রোল খুব কম। যদি আমরা র্যান্ডম প্লাজমা গ্লুকোজ দেখি, সাথে আমার দেখতে হবে যে ডায়াবেটিস মেলাইটাসের ফলে আমার যে ক্লাসিক সিমটমস থাকে কিছু, যদি সিমটমস থাকে সাথে প্লাজমা গ্লুকোজ র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যদি 11.1 অথবা তার বেশি হয়, তখন আমরা ডায়াবেটিস মেলাইটাস বলতে পারি। এখন ক্লাসিক সিমটম গুলো কি কি? কার্ডিনাল ট্রায়াড বলা হয় 3টা। একটা হচ্ছে যে পলিডিপসিয়া, মানে হচ্ছে যে অনেক বেশি বেশি পানি পিপাসা লাগবে আমার, রোগী অনেক বেশি বেশি পানি খাবে। তারপর একটা বলা হয় যে পলিউরিয়া, অনেক ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবের পরিমাণ বা প্রস্রাবের অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর হচ্ছে যে ওয়েট লস, ওজন কমে যাবে। এই 3টা হচ্ছে কার্ডিনাল সিমটম, যে আমার পানি পিপাসা লাগতেছে অনেক বেশি বেশি, প্রস্রাব হচ্ছে অনেক বেশি বেশি, আমার ওজন কমে যাচ্ছে। এর সাথে যদি র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যে কোনো সময় আমি গ্লুকোজ যদি দেখি 11.1 অথবা তার বেশি, তখন আমি তাকে ডায়াবেটিক হিসেবে লেবেল করতে পারি। এই 4টা ক্রাইটেরিয়া আমি বললাম। একটা হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, তারপর হচ্ছে 75 গ্রাম গ্লুকোজের পরে 2 ঘন্টা পরে যেটা দেখবো নরমাল প্লাজমা গ্লুকোজ, এইচবিএ1সি, আর হচ্ছে যে ক্লাসিক সিমটমস প্লাস র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যদি 11.1 অথবা তার বেশি থাকে। এই 4টা পয়েন্টের প্রতিটাতেই অ্যান্ড আর অর আছে, এবং অথবা, মানে 4টা আলাদা আলাদা ভাবেও থাকতে পারে, আবার একসাথেও থাকতে পারে। যদি একসাথেও থাকে তাহলেও ডায়াবেটিস বলতে পারবো, আবার যদি আলাদা আলাদা ভাবেও যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে, তখন আমি ডায়াবেটিস মেলাইটাস আছে বলতে পারবো।
আমরা দেখি যে আমাদের বাসা বাড়িতে আপনার র্যান্ডমলি চেক করার জন্য জি, একটা জি। মেশিন থাকে, জি, ওইটা কি 4 নাম্বার ক্যাটাগরিতে পড়বে? ওটা হচ্ছে সচরাচর আমরা যেটা গাইড করি সেটা হচ্ছে যে অলরেডি যে ডায়াবেটিস আছে, আমাদের কাছে আসছে না অলরেডি ডায়াবেটিক হিসেবে আমরা তাকে লেবেল করে দিয়েছি, তারপরে তাকে আমরা মনিটরিং এর জন্য এই র্যান্ডম প্লাজমা গ্লুকোজ মনিটর করার জন্য তাকে আমরা মেশিনটা কিনতে বলি, গ্লুকোমিটার যেটা। জি তাছাড়া ডায়াগনস্টিকের রোল খুব কম, যে বললাম তো যে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ 11.1 বেশি হতে হবে অথবা সমান, তার সাথে সাথে সিমটম থাকতে হবে। যদি সিমটম এবং এই দুইটা ম্যাচ না করে তাহলে গ্লুকোমিটার বা র্যান্ডম প্লাজমা গ্লুকোজের ডায়াগনস্টিক রোল খুব কম। বাসায় যে আমরা র্যান্ডম চেক করতেছি জি, সেটাতে আপনি তাহলে 11 যদি, এটা কি ভরা পেটে? এটা যে কোনো সময়, যে কোনো র্যান্ডম সময়? প্লাজমা গ্লুকোজ এটা যে কোনো সময়। যেমন মানে এটা জি। মানে খাওয়ার পরে বা আগে কোনো ফ্যাক্টর না? না, র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যে কোনো সময় করা যায়, জি। কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্টদের যখন গ্লুকোমিটার কিনতে বলি জি, তখন হচ্ছে ভাই আমরা বলে দেই যে আপনি খাওয়ার আধা ঘন্টা আগে একবার দেখবেন কত, জি, আবার 2 ঘন্টা পরে আবার দেখবেন যে কত থাকে। জি, মানে এতে হয় কি যে আমাদের একটা টার্গেট থাকে, যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ আমার টার্গেট কত, তারপর 2 ঘন্টা খাওয়ার পরে আমার টার্গেট কত, এই টার্গেটটা ফুলফিল হচ্ছে কিনা ভাই, এটা দেখার জন্য আমরা পেশেন্টদের বলি যে একটা গ্লুকোমিটার কিনে নিয়ে আপনি খাওয়ার আগে খাওয়ার পরে দিনে 6 বার টেস্ট করলে আমাদের জন্য ভালো। তার কতটুকু ওষুধ দরকার বা কতটুকু টাইট্রেশন করা দরকার, এই জন্য আমরা তাদেরকে গ্লুকোমিটারটা দিতে বলি, যাতে জি। মনিটরিংটা ঠিকভাবে হয় ভাই। এখন তো আসলে আমাদের মধ্যে এরকম হয়ে গেছে যে প্রত্যেকটা বাসা বাড়িতে এখন এই গ্লুকোমিটারটা বা ডায়াবেটিক চেক করার যে মেশিনটা, জি, যেহেতু আমরা ডায়াবেটিক চেক করার মেশিনটাই সবাই নরমালি বলে, জি, জি, এটা ব্যবহার করা হয়। এবং দেখা যায় যে কেউ যদি র্যান্ডমলি চেক করে জি। 7 পায় 6 পায়, জি। তখন সে তাকে ডায়াবেটিক পেশেন্ট মনে করে। না না ভাই, এটা মানে ডায়াবেটিক ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে পড়ে না ভাই। এটা হচ্ছে এর যে জন্য আমাদের একটা মানে দেখেন নিজেরা নিজের একটা ভয় তৈরি করে ফেলতেছি আমরা, না না যে আমরা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছি বা এই ধরনের একটা না, এটা কাজ যে করে। কোনো সময় বাড়তে পারে। আপনি জি, জি। অনেক বেশি মিষ্টি খেয়ে চিনি খেয়ে যদি চেক করেন, হঠাৎ আপনার র্যান্ডম প্লাজমা গ্লুকোজ বেশি আসতেই আর পারে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে চেক করাতে হবে, প্লাস হচ্ছে যে আমাকে সিমটম গুলো এখানে সিমটম গুলি থাকতে জরুরি, হবে এই যদি দুইটা ম্যাচ, জি, মানে জি, দুইটা এখানে জি, ইস্যু আর কি। জি, জি, র্যান্ডম প্লাজমা গ্লুকোজের জন্য সিমটম জরুরি। যদি আমি বাকি 3টা ক্রাইটেরিয়া যেরকম ফাস্টিং রেখে, ওভারনাইট ফাস্টিং এর পরে যদি জি, আমি দেখি, 2 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজের 2 ঘন্টা পরে যদি দেখি, জি। আবার গত 3 মাসের গড় HbA1c-টা যদি দেখি, এগুলো ইন্ডিভিজুয়ালি যদি আমার শর্ত ফুলফিল করতেছে তাহলে আমার সিমটম দরকার নাই। ধন্যবাদ সুন্দর করে আমাদেরকে ডায়াবেটিকের টেস্ট গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের অনেক না জানার কারণে আমরা ডায়াবেটিক নিয়ে আরো জি, বেশি জি, এমনিতেই ডায়াবেটিস ভয় থাকি, তো এটা না জানার কারণে আরো বেশি ভয় থাকি আমরা। এই পর্যায়ে আমরা কথা বলতে চাচ্ছি যে কোন কোন সময় আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, যে আমি অ্যাজ এ জি, আমার একটা মিডল এজে আমি আছি, জি, জি, তো আমি এখন থেকে কি কি প্রিকশন নিলে আমি ডায়াবেটিকে পড়বো না জি, বা আমরা পড়তে পারি না, জি, বা একজন বয়স্ক লোক কি কি প্রিকশন নিতে পারে যার ডায়াবেটিস এখন জি, হয়নি, বা একজন ইয়ঙ্গার সে কি জি, কি জি, প্রিকশন নিতে পারে জি, এই ব্যাপারে? জি। ধন্যবাদ ভাই, খুবই চমৎকার একটা প্রশ্ন। যে অনেক সময় দেখা যায় কি যে ডায়াবেটিস হয়ে গেছে, তারপরে আমি লেট কনসিকুয়েন্সেস নিয়ে পেশেন্ট ডক্টরের কাছে গেল, এর পরিণতিতে অনেক মানে ডায়াবেটিস এফেক্ট করে না, আমি আস্তে আস্তে হয়তো আসবো আমরা সেদিকে, যে এমন কোনো অর্গান নাই যে ইনভলভ করে না মোটামুটি। তো এই জন্য আমাদের আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি ভাই। যে ডায়াবেটিক হলে আপনার প্রত্যেকটা অর্গানের জন্য খুবই মারাত্মক একটা মোটামুটি মোটামুটি খুবই ডেঞ্জারাস ইফেক্ট আছে। এই জন্য আমাদের উচিত যে আগে থেকে আমরা কিভাবে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি নিজে সেফ থাকার জন্য। তো এই জন্য ভাই বাংলাদেশের যে গাইডলাইন আছে, জি, জি। ডায়াবেটিস গাইডলাইন প্রকাশ করছে, ন্যাশনাল গাইডলাইন। আচ্ছা, তো সেখানে বলা হয়েছে যে স্ক্রিনিং আমি কাদের কাদের করব। স্ক্রিনিং মানে হচ্ছে যে আমি অ্যাসিমটোমেটিক বা মানুষ অ্যাসিমটোমেটিক, জি, তার কোনো সিমটম নাই, কোনো কিছু নাই, তো কাদের কাদের ক্ষেত্রে আমি চেক করে দেখবো যে ডায়াবেটিস আছে কিনা। সচরাচর হয় কি যে আমার সিমটম আছে, মানুষ আমি খেয়াল করতেছে যে আমার প্রস্রাব বেশি বেশি হচ্ছে, বেশি তৃষ্ণা লাগতেছে, তারপর ওজন কমে যাচ্ছে, তখন আমি ডায়াবেটিসের টেস্টটা করাই, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম পজিটিভ। কিন্তু এখানে দেখতে হবে যে কোন কোন সময় আমি আগে থেকেই দেখবো, চেক করে দেখবো যে আমার ডায়াবেটিস আছে কি নাই। জি, ন্যাশনাল গাইডলাইন যেটা আমাকে বলে যে স্ক্রিনিং এর জন্য অ্যাসিমটোমেটিক, আমার কোনো সিমটম নাই, বয়স যদি 30 অথবা 30-এর উপরে হয়, 30 বছরের উপরে, সবাইকে বলছে যে ডায়াবেটিস চেক করে নিতে, যে ডায়াবেটিস আছে কি নাই।
তারপর যেটা যে এখানে একটু আপনাকে ইন্টারভিউ, জি, জি, সেটা হচ্ছে যে 30 পরে আমরা চেক করি, কিন্তু জি। আমরা যেটা চেক করি যে বাসাতে যে র্যান্ডম চেক করি, এটা উচিত নাকি ডাক্তারের কাছে ডাক্তার পরামর্শ নিয়ে চেক করা উচিত? ডাক্তারের পরামর্শ নিয়ে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চেক করতে হবে। এবং এক্ষেত্রে যদিও মনে হয় যে আমার কোনো সিমটম নাই, তারপরেও আমরা তারপরে আমরা স্ক্রিনিং, কয় মাস পর পর চেক জি, করতে পারি এটা? স্ক্রিনিংটা করাই হচ্ছে ভাই যারা অ্যাসিমটোমেটিক, যার কোনো আচ্ছা, সিমটম আচ্ছা, নাই, তখনই আমি বলতেছি যে আমি স্ক্রিনিং করে দেখবো জি জি জি। যে আসলেই তিনি রোগে ভুগতেছেন কিনা। তো এটা প্রথমে করা হবে, এরপরে যদি কোনো ক্রাইটেরিয়া ফুলফিল না করে অ্যানুয়ালি বলা হয় যে প্রতি এক বছর একবার এক করবে, বছরে একবার করে করবে। মানে যদি সিমটম নাও থাকে তাহলে এক বছর Symptom, একবার চেক জি, করা জি। দরকার, যাতে আমি আমি ডায়াবেটিস রোগে দিয়ে আমি ঝুঁকছি কিনা সেটা চেক এক্সপ্লোর করার জন্য এক্সপ্লোর করবো। অ্যানুয়ালি দরকার। জি জি। তো ন্যাশনাল গাইডলাইন যেটা বলে যে আমার কোনো সিমটম নাই, বয়স 30-এর উপরে, তখন আমি অবশ্যই চেক করে দেখবো যে আছে কিনা। তারপর হচ্ছে অ্যাসিমটোমেটিক, আমার সিমটম নাই, বয়স আমার 30-এর কম, তখন আমি কাদের দেখবো? তখন হচ্ছে যে যাদের ওজনটা বেশি, ওবেস পেশেন্ট বেশি, BMI যখন 23-এর বেশি হয়ে যাচ্ছে, তখন আমি দেখবো চেক করে। যাদের বয়স অনুযায়ী ওজনটা বেশি, বয়স অনুযায়ী তাদেরকে ওজনটা রিস্ক বেশি, ফ্যাক্টরটা বেশি কাজ জি করে, জি জি, তাদেরকে উচিত চেকের মধ্যে থাকা। উচিত চেকের মধ্যে রাখতে হবে। এরপরে হচ্ছে ভাই যে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম নাই, বয়স 30-এর কম, এবং পেশেন্ট মোটাও না, পেশেন্ট ওবেসিটিও নাই, পেশেন্ট মোটা না, নর্মাল পেশেন্ট, তখন কাদের কাদের আমি চেক করে দেখবো। জি। তখন কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যদি একটা অথবা একের বেশি রিস্ক ফ্যাক্টর আমার পজিটিভ থাকে, তখন আমি চেক করে দেখবো। রিস্ক ফ্যাক্টর গুলা কি কি? এখানে হচ্ছে ভাই যে কারোর ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবা মা ভাই বোন, জি জি। এর মধ্যে যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে, তাহলে আমার কোনো সিমটম নাই, বয়স 30-এর নিচে, আমার ওজনও খুব বেশি না, তারপরে আমি চেক করে দেখবো যে আমার ডায়াবেটিস আছে কিনা। এটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের একটা হিস্ট্রি। তারপর হচ্ছে যে গর্ভকালীন ডায়াবেটিস মেলিটাস যাদের থাকবে, তাদেরকে প্রতি অ্যানুয়ালি চেক করতে হবে যে জি। তার একটা ইতিহাস আছে, গর্ভকালীন সময় তার ডায়াবেটিস সুগারটা বেড়ে গিয়েছিল, তারপর আমি চেক করে দেখবো। গর্ভকালীন ডায়াবেটিসটা মানে এটা কি সবারই হয় নাকি? না না, সবার হয় না। অনেক সময় গ্লুকোজটা স্পাইক করে, তো সেক্ষেত্রেও ওবেসিটিটা অ্যাসোসিয়েটেড থাকে ফিমেলদের, তখন এই সুগারটা বেড়ে গিয়ে, যদি কারো মানে এই গর্ভাবস্থায় ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যায়, জি, তখন জি। কি সিজার যেতে হয় নাকি নরমালি করতে পারবে? না, সেগুলোতে সমস্যা নেই, ব্লাড সুগার কন্ট্রোল করে সচরাচর প্রেগন্যান্সিতে বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিন দিয়ে কন্ট্রোল করে, তারপরে আহ, যে কোনো ভাবে নরমালি করা চেক সম্ভব, যেতে করা সম্ভব, সমস্যা নেই। ধন্যবাদ। জি, এই হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের যদি একটা হিস্ট্রি জি জি। তারপর হচ্ছে ভাই যদি আমার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি থাকে, যেমন আমার যদি ব্লাড প্রেশারটা বেশি থাকে, হাইপার টেনশন যদি থাকে, 140/90 এর বেশি যদি আমার ব্লাড প্রেশার থাকে, অথবা আমি যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য কোনো ওষুধ খেতে থাকি কন্টিনিউয়াস, তাহলে আমাকে চেক করে দেখতে হবে। তারপর হচ্ছে ভাই যে আহ, বলে যে চর্বির পরিমাণ, ডিসলিপিডিমিয়া, আমাদের চর্বির পরিমাণ যদি কম বেশি থাকে, তখনও আমার এই ডায়াবেটিসটা চেক করে দেখতে হবে। তারপর ফিমেল যারা, তাদের একটা ডিজিজ বলে স্পেসিফিক, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা যদি কোনো ফিমেলের থেকে থাকে, তাহলে তারও ডায়াবেটিস চেক করে দেখতে হবে। আর হচ্ছে যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমি ফিজিক্যালি অ্যাক্টিভ না, আমার যতটুকু এক্সারসাইজ করা দরকার দিনে ততটুকু এক্সারসাইজ আমি করি না, খাওয়া দাওয়াটা বেশি, এই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যখন থাকে তখন আমি চেক করে দেখবো। আর একটা কথা বলা হয় যে গাইডলাইন বলছে যে এইচআইভি পজিটিভ, এইডস এর সব পেশেন্টকে আমার ডায়াবেটিস চেক করে দেখতে হবে যে সে ডায়াবেটিক আক্রান্ত কিনা। এখন যেটা আমি বললাম যে আহ, করলাম কিন্তু এখন আমার ডায়াবেটিস নাই, জি। তাহলে আমি আবার 1 বছর গ্যাপ দিয়ে দেখবো 1 বছর পরে যে তখন আমার ডায়াবেটিস আছে কিনা। এখন এটা যদি আগেও আনতে পারবো বা দরকার হবে, কখন? ধরেন 1 বছরের মধ্যে আমার সিমটম এসে গেল, ডায়াবেটিসের যে সিমটম গুলো আগে আমরা আলোচনা জি। করছি, প্রথমে করলাম আমার কোনো সিমটম নাই, ডায়াবেটিস ধরাও পড়ে নাই, এখন আমি 1 বছর পরে আবার করব, জি। কিন্তু এই 1 বছরের মধ্যে যদি আমার সিমটম গুলো চলে আসে ভাই, জি। যে ক্লাসিক সিমটম জি, গুলো জি, দেখা যাচ্ছে, হতে পারে। হ্যাঁ, তখন আমি আর 1 বছর ডিলে করব না, তখন আমি আগেই করে ফেলবো। আমি যতটুকু এরকম সময় সিমটম মতো- চলে আসলে আমাকে সাথে জি। চেক করা উচিত হবে। জি জি জি, এরকম সিমটম গুলো চলে আসলো তখন আমি চেক করে ফেলবো যে আছে কি।
আমরা দেখি যে শহরের মানুষ বর্তমানে যে পরিমাণ খাবার গ্রহণ করে জি সেই পরিমাণ কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করছে না বা করতে পারছে না। জি এই কারণে কি ডায়াবেটিস পরিমাণ বেড়েছে শহরে? অন্যদিকে দেখা যাচ্ছে গ্রামের মানুষরা কায়িক শ্রমটা বেশি করতেছে, জি যার কারণে গ্রামে কিন্তু এখনো ডায়াবেটিক জি রোগীর পরিমাণটা কম। জি অবশ্যই ভাই, টাইপ 2 ডায়াবেটিস যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি কমন, সেটাতে ওবেসিটি লিঙ্ক থাকে। মানে টাইপ 2 ডায়াবেটিস মানে ইট ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। যখনই ওবেসিটি কানেক্টেড হবে বা অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডার যখন অ্যাসোসিয়েটেড থাকবে, যেরকম ধরেন ওবেসিটি তো আছেই, সাথে ডিসলিপিডেমিয়া, চর্বির পরিমাণ আহ, বেশি, তারপর কায়িক শ্রমটা কম হচ্ছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হচ্ছে, ওভার ইটিং বেশি হচ্ছে, খাওয়া দাওয়া বেশি করতেছে, তখনই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকিটা বেড়ে যায়। কারণ অতিরিক্ত খাদ্য গ্রহণটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই ডায়াবেটিস হওয়ার জন্য জি অবশ্যই একটা প্রধান প্রধান কারণ কারণ হতে হিসেবে দেখা পারে, যাচ্ছে। জি ঝুঁকির কারণ, জি। আরেকটা হচ্ছে যে আমরা যদি সিম্পলিফাই করি, জিনিসটা হচ্ছে যে আমরা যে খাদ্য গ্রহণটা করছি সেটাকে বার্ন আউট করছি কিনা, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা অবশ্যই। খাদ্য গ্রহণ করছি বাট ওই পরিমাণ বার্ন করছি বা ফিজিক্যাল জি, এক্সারসাইজ জি, করছি না, জি, যার কারণে আমাদের কিন্তু এটা আমাদের শরীরে রয়ে যাচ্ছে জি, এবং ওখান থেকে হতে পারে তখন গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। জি। এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে ডায়াবেটিসের বর্তমানে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটার ব্যাপারে যদি আমাদেরকে জানাতেন, বা আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে, তারা যারা ডায়াবেটিক আক্রান্ত বর্তমানে এবং যারা হচ্ছে ডায়াবেটিক নেই বাট তার সচেতন, তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। অবশ্যই। ডায়াবেটিসের চিকিৎসার কথা যখন আমরা বলতে যাব, তখন প্রথম কথা যে বলা হয় যে 4D, 4টা ডি আছে। একটা হচ্ছে যে ডায়েট, হচ্ছে খাবারের পরিমাণটা বা কি কি খাবো সেটাতে একটা মডিফিকেশন আনতে হবে। তারপর বলা হয় যে ডিসিপ্লিন, মানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা আমার ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডিসিপ্লিন লাইফ থাকতে হবে। তারপর যেটা বলে যে ড্রিম মানে স্লিপ, ঠিক মতো ঘুমাতে হবে, সাউন্ড স্লিপ দরকার। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ড্রাগ, মানে সবকিছুর কিউমুলেটিভ ইফেক্ট লাগবে। শুধু ওষুধে চলে গেলাম তা হবে না, সবকিছুই দরকার। কোনো কিছু যদি এখানে ইনইফেক্টিভ থাকে বা কোনো কিছুর যদি শর্টেজ থাকে, তাহলেই ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যেতে পারে। কাজেই যখন আমরা চিকিৎসার কথা আলোচনা করব, অবশ্যই এখানে সবকিছুই দরকার। আমার ডায়েট থেকে শুরু করে ডিসিপ্লিন, পরিমিত পরিমাণ ঘুম, এবং তার সাথে সাথে ওষুধ যদি দরকার হয় তখন। তার আগে আমাদের বাকিগুলো ইনশিওর করতে হবে, খাবার দাবার, লাইফস্টাইল, এক্সারসাইজ, জি। সাথে পরিমিত ঘুম। তার মানে ফুড দিয়ে কিন্তু আপনার ডায়াবেটিক রোগী যারা আছেন এবং যারা ডায়াবেটিক এখন রোগী নয় বা সচেতন, তাদের জন্য কিন্তু এই ফুড ডিটা খুবই কার্যকরী হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। তো বর্তমানে আমাদের বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে ডায়াবেটিক রোগীদের ব্যাপারে এবং যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের ব্যাপারে যদি কিছু বলতেন, কিভাবে ওনারা চিকিৎসাটা নেবেন। ধন্যবাদ ভাই। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আমার সবকিছুই মেনটেন করতে হবে। জি। যে 4টা ডির কথা বললাম, 4টা ডি আমার মেনে চলতে হবে। প্রথম যদি বলি যে ডায়েট, কি কি খেতে হবে, এখানে হচ্ছে যে খাবারের যে উপাদানগুলো থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবগুলোরই নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট থাকবে, পার্সেন্টেজ থাকবে, এই গুণ মতো আমার চলতে হবে। যেরকম কার্বোহাইড্রেটের কথা বা শর্করার কথা যদি আমি বলি, মোট খাবারের অ্যাটলিস্ট 50% থাকতে হবে, আমার 50% থাকতে হবে কার্বোহাইড্রেট। লেন্সেট একটা স্টাডি প্রকাশ করছিল, তাতে বলা হয়েছিল যে কার্বোহাইড্রেটের পরিমাণ যদি 30-এর কম অথবা 70-এর বেশি যদি হয়ে যায়, তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার এগুলোর ঝুঁকি বেড়ে যায়। কাজেই একবারে কমানো যাবে না, আবার একবারে বেশিও করা যাবে না। আমাদের দেশে যেটা দেখা যায় যে আমরা শর্করা অনেক বেশি পরিমাণে খাই, যা খাই তাতেই আবার দেখা যায় ডায়েট করতে গিয়ে আমরা সরকারটা ছেড়ে দিচ্ছি, টোটাল ছেড়ে দিলাম, তাহলেও ক্ষতির কারণ। ক্ষতিকর। মানে এই জন্য একটা মিনিমাম রেঞ্জে আমাদের ন্যাশনাল গাইডলাইন বলে যে 50% মতো আমার কার্বোহাইড্রেট থাকতে হবে। এখানে যেটা বলা হয় যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রেফার করা হয় সিম্পল কার্বোহাইড্রেটস থেকে। আর তারপর যেগুলোতে বলা হয় যে ওটস, হোল গ্রেইনস যেগুলোতে বেশি থাকে, যেরকম জব, তারপর ওটস, তারপর যে হোয়াইট চিকেন, মানে রেড মিট না খেয়ে হোয়াইট চিকেন, চিকেন বা টার্কি, এগুলো খেতে হবে ক্ষতি কমানোর জন্য আর কি। বা এগুলোতে ক্ষতি নাই, কিন্তু রেড মিট যদি খাই তাহলে অন্যান্য ইয়ে বেড়ে যাবে। এখানে আপনার আমাদের দেশে দেখা যায় যে অনেকে হোল গ্রেন
ফুডটাকে প্রেফার করি না আমরা, কিন্তু হোল গ্রেনটাতে কিন্তু অবশ্যই। গ্লুকোজ ইন্ডেক্সটা অনেক কম থাকে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এই জন্য যে অবশ্যই ডায়াবেটিক পেশেন্ট হোক বা নর্মাল আমরা যারাই হই, আমাদের লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ফুডগুলো প্রেফার করতে হবে, এই খাবারগুলো প্রেফার করতে হবে। আজকে এই স্বপ্নবাজ স্টুডিওতে আমরা ডক্টর কামরুজ্জামান পলাশ ভাইকে আমন্ত্রণ করেছিলাম তার স্বপ্নের কিছু কথা বলার জন্য। কারণ অনেকেই আমরা ডাক্তার হয়েছি, বাট ডাক্তার হওয়ার পর যে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকা উচিত যে মানুষ সেবা করা, এবং আমাদের সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে, আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাতে সুস্বাস্থ্য ছড়িয়ে পড়ুক এবং চিকিৎসা ছড়িয়ে পড়ুক, সেই উদ্দেশ্যে যাতে আমাদের ডাক্তার ভাইয়ের কাজ করে সেটা জানানোর জন্য। তো আজকে আমরা আলোচনা করেছিলাম ডায়াবেটিক সম্পর্কে। ডায়াবেটিক এর কয়েকটি স্তরে আমরা আলোচনা করেছিলাম, যে ডায়াবেটিস কিভাবে হয়, কিভাবে আপনি বুঝবেন ডায়াবেটিস হয়েছে কিনা, কি কি ট্রিটমেন্ট নেওয়া লাগে, কিভাবে আপনি চাইলে ডায়েট মেনটেন করে এবং নিয়ম শৃঙ্খলা মেনটেন করে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারেন, সে ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাদের ডায়াবেটিক রোগ রয়েছে তারা আশা করি যেখান থেকে ভালো ইনফরমেশন নিতে পারবেন, এবং যাদের ডায়াবেটিস নাই তারা কিন্তু প্রিকশন নিলে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন সেটা নিয়ে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে যারা সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।